সম্মানিত ভিউয়ার্স, মাস্টার সাগর স্বাগত জানাচ্ছি সবার জন্য ব্লগের পক্ষ থেকে। আগের ভিডিওতে আদর্শ শিক্ষকের মাপকাঠি 1 নিয়ে আলোচনা করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আদর্শ শিক্ষকের মাপকাঠি খণ্ড 2 নিয়ে যথারীতি হাজির হলাম। শুরুতেই স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার না হন সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে ধন্যবাদ। এর বাইরেও আমার সবার জন্য ব্লগ ওয়েবসাইটটির পূর্ণ ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আশা করছি আপনারা গেলে সব ধরনের কন্টেন্ট বিস্তারিত লেখা পাবেন। নিজে জানান, অন্যকে জানান। আসুন শুরু করি বরাবরের মতোই। আমার সেই চিরচারিত কথা, ভালো শিক্ষার্থী মানেই ভালো শিক্ষক নয়, এ কথা দিয়েই শুরু করলাম। সম্মানিত পাঠক, লেখার শুরুতেই স্মরণ করে দিতেছে আমার লেখা আদর্শ শিক্ষকের মাপকাঠি আর্টিকেল 2টি খণ্ডে বিভক্ত রয়েছে, যার প্রথম খণ্ডে বর্ণনা আছে একজন শিক্ষকের ব্যাক এন্ডে কী কী কৌশল শিখে নেবেন এবং তার রপ্ত করে ফ্রন্ট এন্ডে প্রয়োগ করবেন। আর এই দুইয়ের মধ্যে সমন্বয়ে বাস্তবিক বা পেশাগত জীবনে একজন শিক্ষক আদর্শবান শিক্ষক হিসেবে সহজে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ। যদি এ সমাজে শিক্ষকতাকে পেশা বলতেই চায় না, কেন বলতে চায় না বা বলে না, সেটা আমার লেখা অঘোষিত বেকারত্ব টিচিং প্রফেশন পড়ে নিন, বিস্তারিত বুঝবেন আশা করছি। যাই হোক, মূল আলোচনা শুরুর আগে অবশ্যই আপনাকে বলবো, এই খণ্ডটি পড়ার পূর্বে আপনি আদর্শ শিক্ষকের মাপকাঠি খণ্ড 1 পড়ে নেবেন, নয়তো আমার লেখাটা অস্পষ্ট বা বোঝার ভ্রান্তি থেকে যেতে পারে। লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকছে। তো চলুন জেনে নেওয়া যাক ফ্রন্ট এন্ড বলতে কি বোঝাতে চেয়েছি। অভিনয় শিল্পীরা যেমন ব্যাক এন্ড থেকে সব শিখে পড়ে ক্যামেরার সামনে প্রয়োগ করে এবং মূল উদ্দেশ্য বাস্তবিক পর্যায়ে তুলে ধরে, ঠিক তেমনই একজন আদর্শবান শিক্ষকও নিজেকে প্রস্তুত করে বাহ্যিকভাবে শিক্ষার্থীর সামনে নিজেকে পজিটিভলি উপস্থাপন করাটাই ফ্রন্ট এন্ড বলছি। একজন শিক্ষক যখন ব্যাক এন্ডে প্রস্তুতি নেবে তখন তার মধ্যে নিম্নবর্ণিত পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে চলে আসবে। সে সুরুচিবান ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে উঠবে, সজীব মানসিকতার অধিকারী হয়ে উঠবে, মৌলিকতাবোধ জাগ্রত হবে, অর্থাৎ কনফিউশন দূর হয়ে যাবে। একজন মানুষ হিসেবে যতটুকু নমনীয়তা প্রয়োজন তার মধ্যে জাগ্রত হবে, সামাজিকতা চলে আসবে, উদ্দীপনা বেড়ে যাবে, যা নিজেকে তো বটেই শিক্ষার্থী বা সমাজকে বদলে দিতে পারবে। মার্জিত পোশাক পরিধান করতে শুরু করবে, যা শিক্ষার্থীদের অনুকরণীয় হবে। নিজেকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার চেষ্টা করবে বা রাখতে চেষ্টা করবে, যা শিক্ষার্থীর ইতিবাচক দিক হিসেবে কাজে দেবে। আরও জানি, অপ্রয়োজনীয় কঠোরতা বা গম্ভীরতা দূর হয়ে রসিকবোধের একজন মানুষ হয়ে উঠবে। রসিকবোধ বাড়াতে সবার জন্য ব্লগে আসুন এবং বিনোদন উপভোগ করুন। নেতৃত্ব দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠবে এবং শিক্ষার্থীদেরকেও নেতৃত্বে উদ্বুদ্ধ করবে। সে জ্ঞান অর্জনের জন্য অধ্যবসায়ী হয়ে উঠবে, তার মধ্যে উপস্থিত বুদ্ধি অর্জন ও প্রয়োগ করার কৌশল আসবে। এরপর একজন শিক্ষক নিম্নবর্ণিত নিয়মগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তবে তিনি অবশ্যই আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি যদি শিক্ষক হিসেবে নিজেকে চেনাতে চান তবে সঠিক সময়ে বাড়ি বা বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সেদিনের জন্য যা যা প্রয়োজন হবে ক্লাস বা ক্লাসের বাইরে সেগুলো সঙ্গে নিয়ে নিন। মনে রাখবেন, ভুলে গেছি, উচিত ছিল, না হলেও চলবে, এসব বাক্য শিক্ষকের জন্য নয়। অবশ্যই ক্লাস শুরুর কমপক্ষে আধা ঘন্টা পূর্বে আপনার কর্মস্থলে উপস্থিত থাকবেন। যদি পথে কোনো সমস্যা হয় অবশ্যই যথাসময়ে আপনার প্রধানকে অবহিত করবেন, যেন আপনার অসুবিধার কারণে প্রতিষ্ঠান কোনো অসুবিধায় না পড়ে। প্রতিষ্ঠানে ঢুকেই সর্বপ্রথম আপনার উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা স্বাক্ষর বা প্রতিষ্ঠানের ব্যবস্থা অনুযায়ী লিপিবদ্ধ করুন। এরপর নিজেকে প্রস্তুত করুন ক্লাসে উপস্থাপন করার জন্য। তাড়াহুড়ো করে পূর্ব প্রস্তুতি ছাড়া একজন আদর্শ শিক্ষক কখনোই ক্লাসে যেতে পারেন না, এটা অপরাধের শামিল। ক্লাসের সময় হলে কোনো প্রকার বিলম্ব ছাড়া প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে ক্লাসে চলে যেতে হবে। ক্লাসে যাবার পর শিক্ষার্থীদেরকে দিয়ে এটা ওটা আনানো যাবে না, এই অভ্যাস আদর্শবান শিক্ষকের থাকে না। ক্লাসে ঢুকেই আপনি শুভেচ্ছা বিনিময় করুন এবং আই কন্ট্যাক্টের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর উপর নজর বুলিয়ে নিন ও মৌন শাসন প্রয়োগ করুন। যেমন অগোছালো কিছু থাকলে শিক্ষার্থীদেরকে দিয়ে করিয়ে নিন, দুষ্ট শিক্ষার্থীদেরকে রিঅ্যারেঞ্জ করে নিন। এসবের সঙ্গে সঙ্গে পুরো ক্লাসটা একবার ঘুরে নিন, এতে আপনার ক্লাস চালাতে সুবিধা হবে। সম্মানিত দর্শক, ভিডিওটা একটু লম্বা হলেও সঙ্গে থাকুন, আশা করছি উপকৃত হবেন। সম্পূর্ণটা দেখুন
এরপরে আসুন এখন আপনি আপনার নির্দিষ্ট স্থানে দাঁড়ান, শিক্ষার্থীদের কাছ থেকে পূর্ববর্তী ক্লাসের পড়া সম্বন্ধে জানতে চান, বাড়ির কাজ থাকলে আদায় করুন এবং গত ক্লাসের পড়া থেকে কয়েকজনের কাছ থেকে ফিডব্যাক নিন। অল্প সময়ের জন্য আগের ক্লাসের বিষয়বস্তু সারাংশ বলে দিন, এতে করে যারা উপস্থিত ছিল তাদের রিভাইজ হয়ে যাবে এবং যারা অনুপস্থিত ছিল তাদের ধারণা চলে আসবে। এখন আপনি আজকের ক্লাসের বিষয়বস্তু পড়ানোর জন্য পরিবেশ তৈরি করুন, যেমন যে বিষয়বস্তুটি আজ আলোচনা করবেন তার সঙ্গে সঙ্গতি রেখে গল্প দিয়ে শুরু করুন এবং এ থেকে কি বোঝা গেল তা শিক্ষার্থীদের কাছে জানতে চান। দেখবেন তারা সবটা না বুঝলেও কিছু কিছু আইডিয়া দেবে, এতে করে আপনার ওই বিষয়বস্তু শেখানো সহজ হয়ে যাবে। কিছু শিক্ষার্থীর কাছ থেকে ধারণা নেওয়ার পর আপনি বোর্ডে বড় বড় অক্ষরে বিষয়ের শিরোনাম লিখে ফেলুন। অবশ্যই মনে রাখতে হবে বোর্ডে লিখবার সময় মুখে বলতে হবে আর লিখতে হবে। এ পর্যায়ে বিষয়বস্তু নিয়ে প্রয়োজনে আলোচনা করুন এবং বোর্ডের ব্যবহার করুন। মনে রাখবেন আপনি যখন আলোচনা করবেন তখন অবশ্যই বিষয় সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করবেন, এতে শিক্ষার্থীদের বাস্তব ধারণা বাড়বে বা পাবে এবং খুব দ্রুত বিষয়বস্তু আয়ত্তে আনতে পারবে। সেই সাথে শিক্ষক হিসেবে আপনারও শিখন শেখানো সহজ হবে। এরপর শিক্ষার্থীদেরকে দিয়ে কাজ করিয়ে নিন এবং আপনি মনিটরিং করুন। এটাকে বলে অংশগ্রহণমূলক শিখন শেখানো পদ্ধতি। বর্তমানে পূর্বের মতো বক্তৃতা পদ্ধতি আর শিক্ষাক্ষেত্রে ব্যবহার হচ্ছে না, যেখানে শিক্ষক শুধু বক্তব্যের মাধ্যমে শেখাতো আর শিক্ষার্থীরা শুনতো। আগের এই পদ্ধতি শিক্ষক শিক্ষার্থী উভয়ের বিষাদতা চলে আসতো। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অংশগ্রহণমূলক পদ্ধতির মাধ্যমে সেদিনের পড়া শিখিয়ে ফেলুন। শিক্ষার্থীদেরকে দিয়ে কাজ শেষ হলে তাদের কাজ দেখুন গুরুত্ব সহকারে। যারা বা যাদের কাজ ভালো হবে তাদেরকে সামনে তুলে ধরুন এবং অন্যদেরকে এভাবে করার উৎসাহ দিন। তবে কোনোভাবে অন্যদেরটা হয়নি বা কি করেছো এ ধরনের মন্তব্য করবেন না, তাহলে এইসব শিক্ষার্থীরা নিজেদের প্রতি বিশ্বাস হারাবে এবং আপনার ক্লাসের প্রতি অবহেলা চলে আসবে। খুব বেশি গম্ভীরতা দেখাবেন না, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, মাঝে মাঝে প্রাসঙ্গিক গল্প করবেন এবং রুচিসম্মত রসিকতা করবেন। লেখাপড়া কঠিন বা এ বিষয়টা জটিল, কম নম্বর আসে, শিখতে প্রচুর পরিশ্রম হয় বা এই বিষয় ফেল করে বেশি, এই ধরনের বাক্যগুলো ব্যবহার না করে বলবেন এই বিষয়ে মতো সহজ সাবজেক্টই হয় না, সামান্য পড়লেই পাশ করা যায়, খুবই মজার সাবজেক্ট ইত্যাদি ইত্যাদি ইতিবাচক মন্তব্য করুন। এ পর্যায়ে শিক্ষার্থীদের ক্লাসের কাজ দেখা শেষে আপনি পুনরায় বিষয়বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত সারাংশ বলে দিন। বলা শেষে হাসি মুখে শিক্ষার্থীদের কাছে জানতে চান আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে কারো কোনো প্রশ্ন আছে কি না। কেউ প্রশ্ন করলে রেগে গিয়ে ধমক দিবেন না, বলবেন না যে এতক্ষণ কি শুনলে বা কি শিখালাম ইত্যাদি ইত্যাদি বললে শিক্ষার্থীরা ভয়ে আর প্রশ্নই করবে না, আর আপনার ক্লাসেও তারা মনোযোগী থাকবে না। কোনো শিক্ষার্থী প্রশ্ন করলে নিজে উত্তর না দিয়ে অন্য শিক্ষার্থীর দ্বারা উত্তর আদায় করে নিন, এতে শিক্ষক শিক্ষার্থী উভয়ই লাভবান হবে। এ পর্যায়ে শেখানোর উপর ফিডব্যাক আদায় করুন। ক্লাসের জন্য বরাদ্দ সময় থাকা সাপেক্ষে আপনি ফিডব্যাক নিতে থাকুন। যখন বুঝবেন আমার শেখানো প্রায় সফল, তখন বাড়ির কাজ দিয়ে দিন। অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির কাজ যেন অতিরিক্ত না হয়। নিয়ম হচ্ছে যতটুকু সেদিনের ক্লাসে পড়ানো হয়েছে তা থেকে বাড়ি বা বাসা থেকে লিখে আনতে বলা, প্রয়োজন হলে সামান্য কিছু বাড়তি দেয়া যেতে পারে। সেটা অবশ্যই সেদিনের শেখানো বিষয়বস্তুর সাথে মিল থাকতে হবে। বাড়তি কাজ দিলে শিক্ষার্থী করে আনবে না। মনে রাখবেন বিনোদনের মাধ্যমে শেখানো হচ্ছে একজন সফল আদর্শ শিক্ষকের অন্যতম গুণাবলী। অতিরিক্ত পড়া দিলে পড়ার চাপে শিক্ষার্থীদের একঘেয়েমি চলে আসে, ফলে মানসিক চাপে ভুগতে থাকে আর এই ধরনের চাপের ফলেই শিক্ষার্থী ঝরে পড়ে। বাড়ির কাজ সবাই লিখেছে কিনা নিশ্চিত করে লেখার বোর্ড পরিষ্কার করে ক্লাস শেষের ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে হাসি মুখে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় দিন। মনে রাখবেন সময় মতো ক্লাসে ঢোকা আর বাহির হওয়া একজন আদর্শ শিক্ষকের অন্যতম গুণ বা বৈশিষ্ট্য। অনেকেই মনে করেন ক্লাস শেষের ঘন্টা বাজার পরও ক্লাসে থাকলে নিজের ব্যক্তিত্ব বাড়ে, মোটেও তা নয়, বরং এটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়। এর বাইরেও একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন, মাঝে মাঝে নিজে খেলাধুলা করবেন এবং শিক্ষার্থীদেরকেও খেলাধুলাতে আগ্রহী করে তুলবেন। এতে নিজের শারীরিক সুস্থতা যেমন নিশ্চিত হবে, সেই সাথে শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করলে প্রতিষ্ঠানেরও সুনাম বৃদ্ধি পেতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, উপরোক্ত বিষয়গুলো আদর্শ শিক্ষকের মাপকাঠি খণ্ড 1 মিলিয়ে যেসব গাইডলাইন দেওয়া হলো সেগুলো মেনে চললে একজন শিক্ষক সত্যিকার আদর্শবান শিক্ষক হয়ে উঠবে বলে আমি মনে করি। এর বাইরেও কোনো মন্তব্য মতামত থাকলে কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, জানার চেষ্টা করছি। এর বাইরেও আরও বিস্তারিত জানতে বরাবরের মতোই www.sobarjonnoblog.blogspot.com আসুন এবং বিস্তারিত জানুন। সেখানে মন্তব্য করুন, সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল
ভালো চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, নিজে জানুন, অপরকে জানান। ধন্যবাদ।